এই গৃহ মন্দিরে, যদি আমরা একটা মন্দির ধরি, সেই গৃহ মন্দিরে তোমরা হচ্ছে দেবতা আর আমরা হলাম পূজারী, কারণ তোমাদের জন্যই আমাদের অস্তিত্ব। তাই আমি আবারও সকল ছাত্রছাত্রী যারা এখানে এসেছো সকলকে আমার প্রণাম জানাচ্ছি। প্রথমেই যে কথাটা বলবো যে তোমাদের এখানে কারা কারা মনে করো যে তোমরা যে পরীক্ষা দিতে চলেছো, নিট বা জয়েন্ট যেই দিতে চলেছো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, যে পাবে এরকম কজন বিশ্বাস করো? হাত তোলো। পেতে পারো কজন? এরকম হাত তোলো। খুব কম সংখ্যক হাত। যাই হোক, যারা হাত তুলেছে তাদের জন্য একটা হাততালি, কারণ তারা কিন্তু 80% অ্যাচিভ করে ফেলেছে। কারণ আমাদের খুব ইম্পর্টেন্ট যেটা পজিটিভ অ্যাটিটিউডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই হলে আজ থেকে কয়েকদিন আগে 15 তারিখে একটা রাজযোগ মেডিটেশনের উপর একটা প্রোগ্রাম ছিল, আমি সেখানে দর্শক আসলে ছিলাম। তো যার মূল কথা হচ্ছে তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমি পারো, এটা কিন্তু প্রথম দরকার। তারপরে সেই সংকল্প নিয়ে তোমাকে এগিয়ে চলতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা। যে বলেছে, যারা হাত তুলেছে আমি পারবো, পারি, তুমি পারো, এটা যদি বিশ্বাস না করতে পারি আমরা কিন্তু কোনো জায়গায় সফলতা পাবো না। আমরা কিন্তু বিশ্বাস করতে হবে যে দেখো, তুমি নিশ্চয়ই জানো, আমি যদি এটা বিশ্বাস না করি যে আমি পারি, আমার দ্বারা হবে, তাহলে তুমি ভগবানকেও কিন্তু বিশ্বাস করো না। স্বামীজির কথা, নিজের ওপর বিশ্বাসটা খুব দরকার। যে পরীক্ষা দিতে চলেছো সেখানে তোমাকে বিশ্বাসটা আনতে হবে। এবার এই পজিটিভ অ্যাটিটিউড ব্যাপারটা কি, দেখো আমাদের মা যখন ধরো দই পাতে, ধরো দই পেতে রাখছে, তখন ধরো পরের দিন সে বাঁচবে কি মরবে কিন্তু জানে না, কিন্তু সে বিশ্বাস করে যে আমি বাঁচবো। সেই পজিটিভ বিশ্বাস কিন্তু আমরা সবাই রাখি, প্রত্যেকটা মুহূর্তে রাখি যে আমি পারবো, আমি ঠিক থাকবো। এই সংকল্পটা নিতে হবে। এবার শুধু সংকল্প নিলেই কি হবে? আমি স্বপ্ন দেখছি, কিন্তু তার জন্য যাকে বাস্তবায়িত করার জন্য যা করার দরকার সেটাও তো করতে হবে। সেটাই তো স্বপ্ন। যা তোমাকে ঘুমোতে দেয় না সেটাই তো স্বপ্ন হওয়া উচিত। দেখো, তোমরা যে পরীক্ষা দিয়েছো, অলরেডি কাউন্সিলের পরীক্ষা দিয়েছো, সেটা ছিল ইভ্যালুয়েশন। যে পরীক্ষা হয়তো তোমরা ফার্স্ট সেশনটা অনেকে দিয়েছো, যেই তো পরের আরো সেশন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আছে, নিট আছে, তোমরা যারা দিতে চলেছো সেটা কিন্তু হতে চলেছে এলিমিনেশন। তোমরা জানো এইচএস রেজাল্ট যখন বেরোবে, হয়তো সেকেন্ড একাধিক জন হতে পারে, থার্ড একাধিক জন হতে পারে, কিন্তু যেই বা নিটে কিন্তু 1 র্যাঙ্ক 2 র্যাঙ্ক একজনই করবে, সেখানে কিন্তু এলিমিনেশন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে তোমাদের প্রথম যেটা দরকার পজিটিভ অ্যাটিটিউড, যে আমি পারবো। তারপর সেটাকে করার জন্য যা যা করণীয় সেটা কিন্তু তোমাকে করতে হবে। শুধু পারবো বলে বসে থাকলে তো হবে না বাবা, ব্যর্থতা আসতেই পারে, কিন্তু পজিটিভ অ্যাটিটিউডটা খুব দরকার। তোমাদের যে কোশ্চেন, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখো, তোমরা নিশ্চয়ই দেখো যে কোশ্চেন কিন্তু কখনোই রিপিট হচ্ছে না। কনসেপ্ট, আগেও তোমাদের ক্লাস দিতে গিয়ে আমি বলেছি কনসেপ্টটা রিপিট হয়, অর্থাৎ আমরা যে কোশ্চেন গুলো আজকে রেখেছি, বিভিন্ন স্যার রাখবো বা ম্যাডামরা রাখবো, সেগুলো যে কমন পাওয়া যাবে সেটা কিন্তু নয়, সেটা কিন্তু প্রত্যাশা করো না। তোমাদের কিন্তু কনসেপ্ট রিপিটেশন হবে কোনো সময়, তাহলে তো আমাদের বিভিন্ন ইয়ারের কোশ্চেন গুলো সলভ করে গেলেই হয়ে যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাকে কিন্তু ভাবতে হবে, বিভিন্ন দিক থেকে ভাবতে হবে। এবং এই প্র্যাকটিসের মাধ্যমেই তুমি বুঝতে পারবে, যে ম্যাডাম বলছিলেন যে কোন কোশ্চেনটা আমি অ্যাভয়েড করব। একজন সুদক্ষ ব্যাটসম্যান জানে যে কোন বলটা সে খেলবে না, কোন বলে যে আউট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু সে বলতে পারে না যে কোন বলটা তার পক্ষে হিতকর হবে না। তো আমাকে ছাড়তেও শিখতে হবে, সেটাও একটা ট্রিক্স, যে কোন কোশ্চেনটা আমরা পরের দিকে প্রায়োরিটি দেবো। যাই হোক, আর বেশি কথা বলবো না। আমি যেখানে কেমিস্ট্রির কিছু কোশ্চেন আমরা রেখেছি, তোমরা নিশ্চয়ই জানো খুব কঠিন কোশ্চেন। আমি যদি সার্ভে করি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো, কেমিস্ট্রিতে কিন্তু বেশি স্কোরিং তোমরা অনেক হয়তো অ্যাভয়েড করো, এবং বায়োলজি তথা নিট বা যেই যারা দেবে, তাহলে কিন্তু এখানে বেশি স্কোরিং জায়গা কিন্তু এই জায়গাটা। তো আমরা তার কিছু কোশ্চেন নমুনা এখানে রেখেছি। আবারও বলছি, এগুলো যে পরীক্ষায় আসবে এমন নয়, আমরা তার চিন্তা ভাবনা একটা প্রতিফলন এখানে করার চেষ্টা করেছি। তোমরা একটু মন দিয়ে শুনবে ক্লাসটা, আশা করি উপকৃত হবে। এবং সেখানে আমি কিছু সহজ কোশ্চেনও বলবো। আবারও বলছি, পুরো কোশ্চেনই যে কঠিন থাকে তা নয়, বেশ 40% কোশ্চেন কিন্তু সহজ থাকে।
এইচএসে তোমাদের যে কাউন্সিল যে চিন্তা ভাবনা করে এমসিকিউ প্যাটার্নের কোশ্চেন করেছে, তার একটা অন্যতম কারণ হচ্ছে তোমরা যাতে কম্পিটিটিভ এক্সাম গুলোতে আরো করে সাহায্য পাও এবং সফলতা পাও। তো আজকে আমরা কিছু কোশ্চেন আলোচনা করব, তার মধ্যে কিছু সহজ থাকবে, কিছু কঠিন থাকবে। তোমরা কিন্তু আমার সাথে ইন্টারঅ্যাক্ট করবে, তোমরা কিন্তু চেষ্টা করবে করার। চলো তাহলে শুরু করি। ফার্স্ট কোশ্চেন তোমাদের 41 কোশ্চেন। আমি একেবারে সহজ কোশ্চেন দিয়ে শুরু করলাম, যেটা খুব বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির একটা বেসিক জায়গা। দেখো কোশ্চেনটা কি বলছে, যে একটা রিয়াকশন দেওয়া আছে A+2B 3C। এই রিয়াকশন বাবা একটুখানি ওদের বলছি তোমাদের একটু কোঅপারেট করো, আশা করি উপকার হবে, কিছু অন্তত নিয়ে যেতে পারবে। একটু কোঅপারেট করো, কথা বলো না। তোমাদের যারা নিয়ে এসছে, কষ্ট করে এসেছে, শুধু এটা একদিনের আউটিং মনে করো না, যে কাউন্সিল একটা প্রচেষ্টা করছে, সেটার জন্য একটু সহযোগিতা করো, তাহলে হয়তো আশা করি উপকার হবে। তো দেখো খুব সহজ কোশ্চেন, আশা করি সবাই পারবে, একটু তোমরা ট্রাই করবে। তো কি বলছে, 5 মোল আমাদের, আমি বাংলায় বলছি যেহেতু ইংরেজিতে লেখাই আছে, 5 মোল এবং 8 মোল বি নিয়ে রিয়াকশন করা শুরু করা হলো। রিয়াকশনটা কি দিয়েছে, A+2B 3C, স্টয়চিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা তুমি দেখতে পাচ্ছ রিয়াকশনে। তো এখানে বলছে যে সি যে প্রোডাক্টটা তৈরি হবে কত মোল তৈরি হবে, 10 মোল, 12 মোল, 16 মোল, 15 মোল। সহজ কোশ্চেন, একটু ভাবলেই পারবে। দেখো কেউ অ্যান্সারটা বলবে কত হবে, জোরে, থ্যাংক ইউ। দেখো এটা একটা তোমরা জানো, কিসের প্রবলেম দেওয়া হয়েছিল, লিমিটিং রিয়েজেন্টের প্রবলেম। তোমরা মাধ্যমিক লেভেলে যে কোশ্চেন গুলো করতে, তোমাকে যদি বলে 10 গ্রাম থেকে এটা কত গ্রাম হবে, প্রোডাক্ট কত হবে, বাড়তে, কিন্তু যখন দুটোই রিঅ্যাক্ট্যান্ট দেয়া থাকবে, তখন তোমরা জানো যে রিঅ্যাক্ট্যান্টটা সম্পূর্ণরূপে নিঃশেষিত হয়ে যাবে, the reactant that is totally consumed in a chemical reaction is called limiting reagent, এবং সেটাই প্রোডাক্টের অ্যামাউন্ট নির্ণয় করতে আমাকে সাহায্য করবে। that helps us to determine the amount of product, কতটা প্রোডাক্ট হবে। তাহলে দেখো এখানে একটা কনসেপ্ট আমি সাথে সাথে রাখা হয়েছে। দেখো এখানে তোমাদের অনেক সময় এখানে মোল দিয়ে দিয়েছে, মোলের বদলে নাম্বার অফ মলিকুল থাকতে পারে, ভলিউম থাকতে পারে, সেটাকে আমরা স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, অর্থাৎ আমাদের বিক্রিয়ার যে সহগগুলো থাকে, আনুপাতিক সহগগুলো থাকে, সেটা দিয়ে ভাগ করলে আগে তোমরা লিমিটিং রিয়েজেন্টটা বার করে নেবে। এবং যারা করেছে তার তো ধন্যবাদ, যারা পারছো না তাদের সবাইকে নিয়ে আমি চলছি। তো দেখো এখানে এই যে কোশ্চেনটা আমি পরপর দেখাচ্ছি, দেখো এখানে মোল, এখানে যেটা কনসেপ্টে যেটা আছে, দেখো স্টয়চিওমেট্রিক রিপ্রেজেন্টেশন গুলোকে বা স্টয়চিওমেট্রিক যে কোএফিসিয়েন্ট গুলোকে আমি উপরে লিখেছি, আর তলায় গিভেন মোল, যেগুলো মোল দেওয়া আছে সেটা ভাবা হচ্ছে। আমি কিন্তু আবার বলছি, এই কোশ্চেনটা পারার কিন্তু আমার উদ্দেশ্য নয়, এই রিলেটেড যাতে তুমি কোনো কোশ্চেন এলে না আটকায়, তার জন্য রাখা হয়েছে। তাই জন্য রেখেছি, দেখো গিভেন ভ্যালু অফ মোল থাকতে পারে, মলিকুল থাকতে পারে, ভলিউম থাকতে পারে, আর তলায় তার যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, অর্থাৎ আমাদের যে আনুপাতিক সহগ দিয়ে ভাগ করে তুমি যেটা লিস্ট নাম্বার হবে, দেখো যেটার সংখ্যা কম হবে সেটাই হবে লিমিটিং রিয়েজেন্ট, এবং সেটাই আমাকে প্রোডাক্টের অ্যামাউন্ট নির্ণয় করতে সাহায্য করবে। চলো দেখি। একদম ঠিক বলেছে, যারা বুঝতে পারোনি এবার আশা করি বোঝা গেল। দেখো এখানে আমাদের 5/1 আর ওখানে 8/2 হয়েছে। আমরা যদি সহগগুলো দিয়ে ভাগ করি, দেখো কোনটা কম আছে, এখানে দেখতে পাচ্ছ লিমিটিং রিয়েজেন্ট কোনটা, বি হচ্ছে লিমিটিং রিয়েজেন্ট। তাহলে এখানে ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড করলে আমরা অ্যামাউন্ট অফ প্রোডাক্ট অর্থাৎ মোল অফ দ্য প্রোডাক্ট বার করতে পারবো, 12 মোল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সবার লেখা বা বোঝা যদি হয়ে গিয়ে থাকে, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। অসুবিধা আছে কারো, একটু হাত তুলে রেসপন্স করবে। বাবা তোমাদের জন্য কিন্তু এই আয়োজন, বারবার বলছি, তোমরা যদি কিছু হেল্প পাও আমাদের ভালো লাগবে, আমাদের পরিশ্রম সার্থক হবে। তো আমি সবাইকে নিয়ে বলছি বাবু, সবাই যাতে বুঝতে পারো, 2-1 জন নিয়ে কিন্তু ক্লাস নয় যে 2-1 জন পারছে। নেক্সট আমরা এগিয়ে যাই। আর একটা খুব সহজ কোশ্চেন, তার আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাবো। এটা তোমাদের পিরিয়ডিক টেবিলের একটা কোশ্চেন, আশা করি তোমরা পারবে একেবারে। হয়তো অনেক আগে ভুলে গেছো, একটু যারা চর্চায় না থাকবে কিন্তু ভুলে যাবে। এটা তোমাদের ফার্স্ট সেমিস্টারের পিরিয়ডিক টেবিলের উপর একটা কোশ্চেন। কতগুলো অর্ডার দিয়েছে, বলছে দেখো
কোনটা কারেক্ট নয়, কোন অর্ডারটা কারেক্ট নয় সবাইকে পারতে হবে। একটা হাত, এটা কিন্তু অনেককে পারা উচিত বাবু। দেখো এখানে প্রথমটা কি দিয়েছে, কতগুলো আয়ন দিয়ে দিয়েছে, তাদের ইনক্রিজিং রেডিয়াস ক্রমবর্ধমান ব্যাসার্ধ দিয়েছে। তারপর দিয়ে দিয়েছে কি প্রথম আয়নন বিভবের ক্রম দিয়েছে। তারপর দিয়েছে তাদের ইলেকট্রন গেইন এনথালপি অর্থাৎ ইলেকট্রন আসক্তি ক্রম দিয়েছে। তারপর আম্লিক ধর্মের ক্রম দিয়েছে। আমি বাংলা করে বলে দিলাম, বাংলা আমি আর করে আনতে পারিনি, সময় পাইনি, তো ইংলিশেই লেখা আছে। তোমাদের কোশ্চেনে বাংলা ইংলিশ দুটোই পাবে, তো তোমরা পারবে। এটা কিন্তু ম্যাক্সিমাম জনের বলা উচিত। পরীক্ষা দিতে চলেছে, এটা কিন্তু বলতে পারো যেটা কাউন্সিলের কোশ্চেনও হতে পারে। এটা খুব সহজ কোশ্চেনের পর্যায়ে পড়ছে। বলেছিলাম 40% কিন্তু সহজ কোশ্চেন থাকবে, সব কঠিন কোশ্চেন থাকবে না। তাহলে কোনটা হবে বলো, জোরে জোরে চাই অ্যান্সার। সি হবে, ভেরি গুড, একদম। দেখো এক্সপ্লানেশনটা প্রথমে দেখো, আমরা এখানে কি হচ্ছে, যদি দেখো তাদের ভালো করে খেয়াল করো যে এই প্রথম স্পেসিস গুলো হচ্ছে আইসো ইলেকট্রনিক স্পেসিস, মানে যাদের ইলেকট্রন সংখ্যা সমান থাকে তাদের বলা হয় আইসো ইলেকট্রনিক। সেখানে কি হবে, নিউক্লিয়ার চার্জ যেটা বেশি হবে তার রেডিয়াসটা কম হয়ে যাবে। তাহলে নিউক্লিয়ার চার্জ তুমি দেখতে পাচ্ছ অ্যালুমিনিয়ামের সবচেয়ে বেশি, তার রেডিয়াস সবচেয়ে ছোট, ফ্লুরাইডের ক্ষেত্রে সবচেয়ে বড়। এটা কিন্তু এইচএস লেভেলের কোশ্চেন, কিন্তু জয়েন্টে আসতে পারে না এমন নয়, কিন্তু এরকম কোশ্চেনও থাকে। আস্তে আস্তে আমরা কঠিনে চলে যাব। এখানেও দেখো এক্সেপশনাল কেস রয়েছে। তোমরা জানো নাইট্রোজেন আর অক্সিজেনের একটা এক্সেপশনাল কেস। নর্মাল ট্রেনটা হচ্ছে ওইটাই যে আমরা লেফট টু রাইটে গেলে জেনারেলি কি হচ্ছে বাড়ার কথা, কিন্তু দেখো এখানে নাইট্রোজেনের যেহেতু হাফ ফিল্ড রয়েছে, বেশি স্টেবল, সেই জন্য এখানে অর্ডারটা ঠিকঠাকই আছে, সেইভাবেই সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি এটাকে ইচ্ছা করে লাল কালার দিয়ে দেখিয়েছি, এটা একটু রং। দেখো এখানে কিন্তু অক্সিজেনের, খেয়াল করে তোমরা দেখেছো অক্সিজেনের সাইজটা এতটাই ছোট হয়ে যায়, সেখানে আউটার মোস্ট ইলেকট্রনের রিপালশনটা এত বেশি হয়ে যায় যে তার ভ্যালুটা কিন্তু ইলেকট্রন নেয়ার টেন্ডেন্সি, ইনকামিং যে ইলেকট্রনটা আসে তার প্রতি তার রিল্যাক্টেন্সিটা বেড়ে যায়, ফলে আসতে চায় না। দেখো এটা সবচেয়ে কমে চলে গেছে। আবার দেখো অ্যাসিডের আম্লিকতার ক্রম। তোমরা জানো যে হাইড্রোজেনের সাথে যে হ্যালোজেনগুলির বন্ড আছে, সেগুলো যত বন্ড ইন্টিগ্রাল যত ভালো হবে, অর্থাৎ দেখো বন্ডটা যত স্ট্রং হবে তত সেখান থেকে H+ বেরিয়ে আসতে পারবে না। তোমরা দেখো হাইড্রোজেন কনস্ট্যান্ট রাখলে, আমরা যদি ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিনে যাই, তাহলে কি হবে, গ্র্যাজুয়ালি তাদের সাইজটা ইনক্রিজ করবে। ফলে দেখো তাদের সঙ্গে ওভারল্যাপ, 1s সঙ্গে তোমাদের যে ওভারল্যাপ হচ্ছে অন্যান্য অরবিটাল গুলো, সেই ওভারল্যাপ গুলো ভালো হতে পারবে না। ফলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ধন বিয়োজন শক্তিটা আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ দেখা যাবে HI যত সহজে ভেঙে যাবে, তোমাদের HF তত সহজে ভাঙবে না। অর্থাৎ আমাদের অ্যাসিডিটি কিন্তু HI এর সবচেয়ে বেশি হবে। এবং যদি এখান থেকে এরকমও কোশ্চেন দেয় যে থার্মাল স্টেবিলিটি, তাহলে কিন্তু HF এর বেশি হবে। থার্মাল স্টেবিলিটি মানে কি বাবু, যে যদি আমি ওকে তাপ দিই তাও ভাঙছে না কোনটা, সেটা থার্মাল স্টেবিলিটি। তাহলে HI এর একইভাবে থার্মাল স্টেবিলিটি কি হবে, কম হবে, HF এর থার্মাল স্টেবিলিটি বেশি হবে। এটাও থাকতে পারতো। নেক্সট কোশ্চেন, একটা থার্মোডাইনামিক্স এর কোশ্চেন দেওয়া আছে। দেখো কোশ্চেনটা একটা রিয়াকশন দেওয়া হয়েছে, এই রিয়াকশনটার কি বলেছে তোমাকে, এনথালপি অফ কম্বাসন, অর্থাৎ বিক্রিয়াটাও দেওয়া আছে, রিয়াকশনটা এর দহন তাপের মান, এই বিক্রিয়াটা তোমাকে দিয়ে দিয়েছে। বলছে যে এখানে তোমাকে বলছে এই যে রিয়াকশনটা হচ্ছে তার এনথালপি চেঞ্জ কত হবে। তাহলে তোমরা জানো যদি হিট অফ ফরমেশন দিয়ে প্রবলেম, ভালো করে মন দিয়ে শুনবে কথাটা, এইটা কিন্তু করানো আমার উদ্দেশ্য নয়, এই রিলেটেড একটু রিক্যাপ করে দিয়া পুরোটা। যদি গঠন তাপ দিয়ে স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন দিয়ে দিত, তাহলে আমরা কি করতাম, রিঅ্যাক্ট্যান্ট গুলো থেকে প্রোডাক্ট গুলোকে বাদ দিলে তাহলে আমরা বার করতে পারতাম। এখানে বন্ড এনার্জি গুলো দিয়ে দিয়েছে। তাহলে দেখো ফর্মুলাটা কি হবে, তোমরা কি করবে, একটু ট্রাই করবে। দেখো বাবা, এখানে বারবার বলছি তোমরা কিন্তু নিজেরা ট্রাই করলে করো, আমরা তো এমনি বাকি অপশন গুলো তো বাড়ির জন্য রয়েছেই, আমরা আমাদের AI কে কাজে লাগিয়ে, কিন্তু তোমরা একটু নিজেরা চেষ্টা করো। খুব সহজ প্রবলেম, একটু ট্রাই করো। কি হতে পারে, কোনটা অ্যান্সার হতে পারে, কেউ বলবে, কেউ বলবে, ট্রাই করবে। সহজ কিন্তু, চলো দেখি তাহলে। দেখো আমরা যেটা বললাম, কোন রিয়াকশনের এনথালপি চেঞ্জ বার করতে গেলে আমাদের কি করতে হয়, বন্ড এনার্জি অফ দ্য রিয়াক্ট্যান্ট। রিয়াক্ট্যান্ট মানে কি বলে, এখানে বিক্রিয়ক পদার্থ। বিক্রিয়ক পদার্থ মানে যারা আমাদের এই অনুযায়ী আমাদের কোন দিকে আছে বলো, আমাদের রাইট হ্যান্ড সাইডে যেগুলো আছে দেখতে পাচ্ছ। আর আমি যদি এইভাবে দাঁড়িয়ে তাহলে বুঝতে পারছো আমাদের রিয়াক্ট্যান্টটা হচ্ছে এদিকে, এদিকটা প্রোডাক্ট। তাহলে রিয়াক্ট্যান্ট মাইনাস প্রোডাক্ট,
দেখো প্রত্যেকটার বন্ড এনার্জি গুলো দিয়ে দিয়েছে, খুব সিম্পল প্রবলেম। দেখো কোনো ক্যালকুলেশনের জটিলতা নেই, শুধু দেখো পি কিউ এস আর টি এগুলো দিয়ে অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে অ্যান্সারটা দেখো কি হয়েছে, তুমি দেখো ওখানে পুরো পরিষ্কার ভাবে দেখানো হচ্ছে কোথায় কটা বন্ড আছে, কোথায় কটা বন্ড আছে সেটা দেখানো হচ্ছে। দেখো তুমি ফার্স্ট অ্যাসিটিলিন মলিকুলে দেখো, অ্যাসিটিলিন মলিকুলে কি আছে, একটা সিসি ট্রিপল বন্ড আছে, দুটো সিএইচ বন্ড আছে, একটা সিসি ট্রিপল বন্ড আছে, দুটো সিএইচ বন্ড আছে। তাহলে দেখো ওখানে ওখানে ভ্যালু গুলো দেওয়া হয়েছে পি, তাহলে ওই জন্য দেখো 2p। আবার দেখো আগে আমাদের সহগ যেহেতু 2 আছে, ওভারঅল আমি একটা 2 রেখেছি পুরোটা যাতে বুঝতে পারো। এবং তারপরে দেখো একটুখানি কেয়ারফুলি দেখলে কিন্তু সবাই যারা আজকে ভাবছো পারবো না তারাও কিন্তু পারবো সেই আশ্বাস নিয়ে যেতে পারবে। তোমরা একটু দেখো, কেমিস্ট্রি থেকে খুব কঠিন কোশ্চেন থাকে না, অনেক বেশি স্কোরিং কিন্তু বাবু, এবং তোমরা জানো সেটা নিট এবং যেই দুজনের ক্ষেত্রেই কিন্তু খুব যুক্ত, মানে খুব প্রয়োজনীয় জায়গা, স্কোর করার জায়গা। তো দেখ এখানে তোরা বুঝতে পেরেছিস ব্যাপারটা কি বললাম, পুরো করে দেওয়া হয়েছে। কারোর যদি কোনো, আমার মনে হয় যদি একটু দেখিস ভালো করে সলিউশন যেটা করে দেওয়া হয়েছে, কেন করা হয়েছে তুই ভাব। দেখ অক্সিজেনের ডাবল বন্ড আছে, ও ডাবল বন্ড আছে, সেটার ভ্যালু কত দিয়েছে 8, তাহলে 5খানা আছে ওখানে, সহগ যেহেতু 5 দিয়ে গুণ হয়েছে। আবার দেখো CO2 তে কি আছে, আমি পুরো ব্রেক করে দেখিয়েছি, ওখানে কি আছে CO বন্ড তোমাদের দেখো কটা আছে, 2টো আছে, ওই জন্য দেখো ওখানে আমাদের 2s। আবার তার আগে 4 কেন হয়েছে, যেহেতু আগে ভ্যালুটা রয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর বিশেষ আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি না। ক্লিয়ার সবার? তবুও বলবে যদি অসুবিধা হয়, আমি বেশি না, আমি 8টা কোশ্চেনই আলোচনা করি, যদি কিছু তোমাদের কাজে লাগে সেটাই উপকার। আমি অনেক বলে গেলাম, কিছুই লাভ হলো না, তাতে কোনো লাভ নেই, আমারও বেকার পরিশ্রম, তোমাদের আশাটাও বেকার। তো তোমাদের বারবার বলছি সবাই যাতে উপকৃত হও, তাদের জন্য। যারা পারবে তো তারা এগিয়ে গেছোই অনেকটাই, অসুবিধা নেই। নেক্সট একটা কোশ্চেন রাখা হয়েছে, দেখো এটা একটা ইনঅর্গানিক বেসড কোশ্চেন, আবার একটা বন্ডিং এর কোশ্চেনও ভাবতে পারো। কোশ্চেনটা দেখো কি বলেছে, আমি কোশ্চেনটাকে বাংলায় বলছি, কোনটা বলছে প্যারাম্যাগনেটিক, K2O, K2O2, KO2 আর Na2O, পটাশিয়াম অক্সাইড, পটাশিয়াম পারঅক্সাইড, পটাশিয়াম সুপার অক্সাইড আর সোডিয়াম অক্সাইড। কেউ পারবে একটু হাত তুলে যদি রেসপন্স করো ভালো লাগবে, চলো বলো। অপশন সি বলছে, তোমরা সবাই একমত? চলো দেখে নিই, যারা বুঝতে পারোনি তারা এবার বুঝতে পারবে। দেখো প্যারাম্যাগনেটিজম কাকে বলে তোমরা জানো, যে সমস্ত মলিকুলার, যে সমস্ত কেমিক্যাল স্পেসিস বললে আরো ভালো হয়, কেমিক্যাল স্পেসিসের মধ্যে কি থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন, ওয়ান অর মোর দ্যান ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। সেটা হতে পারে আয়ন, সেটা হতে পারে মলিকুল, সেটা হতে পারে অ্যাটম। যদি অযুগ্ম ইলেকট্রন থাকে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তাদের আমরা প্যারাম্যাগনেটিক বলবো। তাহলে দেখো এখানে প্রত্যেকটাতে কে আছে, K প্লাস অথবা Na প্লাস আছে, ওদের তো বাবা আনপেয়ার থাকবে না, কারণ ওর তো ইনার্ট গ্যাস কনফিগারেশন পেয়ে গেছে। তাহলে যা গল্প হবে সেটা কার ক্ষেত্রে বলো, অক্সাইড, সুপার অক্সাইড, পারঅক্সাইড গুলোর ক্ষেত্রে হবে। তাহলে এবার আমাকে একটু পুরোনো জিনিস, আমি আবার বলছি মুখস্থ করবো না, কিন্তু এটাই পরীক্ষায় থাকবে এমন নয়, কনসেপ্টটা বোঝ। দেখ তোরা এখানে আবার পুরোনো যেটা থিওরি তোরা পড়েছিলিস বন্ডিং এ, সেটা একটু লাগবে কাজে, যারা বুঝতে চাস না মুখস্থ করে, সেটা হচ্ছে কি মলিকুলার অরবিটাল থিওরি। তো সেটা একটুখানি দেখি আমরা। দেখ মলিকুলার অরবিটাল থিওরি থেকে তুই দেখতে পাচ্ছিস একটুখানি লাইটটা দেখতে পাচ্ছি, এটা এখানে যেটা দেখাচ্ছে যতটা প্রমিনেন্ট, ওখানে একটু হেজ হয়ে গেছে ব্যাপারটা। দেখ তোরা দেখতে পাচ্ছিস যে এখানে এমও থিওরি থেকে কি দেখতে পাচ্ছিস, প্রথমটাতে কি আছে, পটাশিয়াম অক্সাইড আর সোডিয়াম অক্সাইড O2 মাইনাস ফর্মে আছে। তাহলে O2 মাইনাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 1s2 2s2 2p6। তাহলে এখানে কি কোনো অযুগ্ম ইলেকট্রন আছে, তাহলে অক্সাইডে অযুগ্ম ইলেকট্রন নেই, তাহলে বাদ হয়ে গেল কে বলো, পটাশিয়াম অক্সাইডও বাদ হয়ে গেল, সোডিয়াম অক্সাইডও বাদ হয়ে গেল। এরপর চলে এসো সুপার অক্সাইড। দেখো সুপার অক্সাইডে যদি তুমি এমও ডায়াগ্রামটা দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার হয়তো বোঝা যাচ্ছে না, দেখো অ্যান্টি বন্ডিং যে পাই স্টার রয়েছে, পাই স্টার 2px এবং 2py যে পাই স্টার রয়েছে, সেখানে দেখো একটা অযুগ্ম ইলেকট্রন করে রয়েছে। আমি তোমাদের একটু দেখাচ্ছি, দেখো খেয়াল করো, দেখো এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, দেখতে পাচ্ছ, এইখানে দেখো একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। এবং দেখো এখানে যে 17টা ইলেকট্রন, অড নাম্বার অফ ইলেকট্রন, সেটাও কিন্তু ইন্ডিকেট করছে যে এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আবার যদি পারঅক্সাইড হয়ে যায়, তাহলে কিন্তু আবার কটা ইলেকট্রন হয়ে যাবে, দেখো 18 ইলেকট্রন হয়ে যাবে, যেটা Na2O2 বা K2O2। তাহলে দেখো এখানে কি হবে, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কি আর থাকবে, তখন তুমি পেয়ার্ড হয়ে যাবে, তখন কিন্তু আবার সেটা তোমাদের ডায়াম্যাগনেটিক হয়ে যাবে। তাহলে যে বলেছে ঠিক আছে, আরেকবার বুঝে নেওয়া হলো যারা
বুঝতে পারোনি, আশা করি বুঝতে পারলে। এবার বুঝতে পেরেছো কি বাবু? অসুবিধা থাকলে বলবে। বুঝেছো সবাই? নেক্সট, একটু রেসপন্স করবে হাত তুলে, আমারও ভালো লাগবে আদৌ বোঝাতে পারছি কিনা। তো তোমাদের যদি মনে হয় যদি বোঝা যাচ্ছে না, আমি তাড়াহুড়ো করবো না, আমি বাবারও বলছি 8টা হোক 10টা দরকার নেই, 6টা হোক, তাই তোরা যদি কিছু শিখতে পারিস এই কনসেপ্টটা অন্য জায়গায় কাজে লাগাতে পারবি। এগোই, আস্তে আস্তে কঠিনে যাচ্ছি। এগুলো কি ফর্ম লেখা আছে বাবা বল? এগুলো কিভাবে লেখা আছে? এই মলিকুল গুলোকে এই ফর্মে যে লেখা আছে এটাকে কি স্ট্রাকচার বলা হয়? জোরে বলো, একটু কেউ শুনতে পাবো আমি, বলো কি বলা হয়? কারোর কোনো হাত নেই, বলতে পারবি সবাই, বল। নিউম্যান না ফিশার না ফ্লাইং ওয়েজ, কোনটা? নিউম্যান। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, দেখ এখানে কোনটা সবচেয়ে, এটা একটা কনফরমেশনাল আইসোমার দেখতে পাচ্ছি, সব দিক বিচার করে বল যে কোনটা আমাদের মোস্ট স্টেবল কনফর্মার, কোন কনফর্মারটা সবচেয়ে স্টেবল হবে। সব দিক বিচার করে ভাবনা চিন্তা করে বল কোনটা বেশি স্টেবল হবে। তাহলে এখানে আমাদের দুটো জিনিস, প্রথমত তোরা জানিস তো ইক্লিপস যেগুলো সেগুলো কি হয়, লেস স্টেবল হয়, আর স্ট্যাগার্ড গুলো আমাদের বেশি স্টেবল হয়। এখানে অবশ্য গজও আছে, তোমরা দেখতে পাচ্ছ গজ ইন্টারাকশনও রয়েছে। তো আমরা এখানে সব দিক বিচার করে, আর একটা আমি ক্লু দিচ্ছি, তোমরাই বলো। দেখো এখানে ওএইচ এর সাথে যে দুটো ওএইচ গ্রুপ আছে, এটা হাইড্রোজেন বন্ডিংও কিন্তু ফ্যাক্টর করবে। সব দিক বিচার করে তোমরা আগে ভাবো, তারপর আমি অ্যান্সারে যাব। একটু ভেবে নাও, আমি তো সরাসরি অ্যান্সারে চলে যেতে পারি, তোমরা একটু ভাবো। কেউ চেষ্টা করবে, কেউ ট্রাই করবে, কোনটা বেশি স্টেবল হাত তুলে বলো দেখি বাবু, কেউ পারবে? বলো রে, ভুল হোক না, ভুল হলে হবে, তাতে কি হবে? তুই ভাবছিস তো, না ভাবলে তো কিছুই হবে না, ভাবলে তো হবে। বল বল বল। অপশন এ বলেছি একজন, আচ্ছা ঠিক আছে, আমি ঠিক কি ভুল বলছি না দেখবো পরে। থ্যাংক ইউ, বসো, বলেছিস এর জন্য, একটা সাহসিকতার জন্য যথেষ্ট। বল আর কেউ জোরে। আচ্ছা, আর কেউ কিছু এদিক থেকে? এই তোরা আড্ডা মারতে এসেছিস নাকি? কষ্ট করে এসছে, নিয়ে এসছে, যদি কেউ নিয়ে আসে তাহলে এসছি, একটু আড্ডা মেরে চলে যাবো নাকি? জোর করে আনা হয়েছে? শোন মন দিয়ে বাবু, তাহলে চল দেখি, আর সময় নষ্ট করছি না বাবা। এখান থেকে আমাদের গল্পটা বাবা পরিষ্কার হবে আস্তে আস্তে। দেখো এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। দেখো প্রথমটাতে দেখো, ভালো করে দেখবে, মন দিয়ে কিন্তু বুঝবে। প্রথমটাতে দেখো হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন হচ্ছে, দাঁড়াও সরি, প্রথমটাতে দেখো হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন হচ্ছে, বাট দেখো দুটো মিথাইল গ্রুপ পাশাপাশি চলে এসছে, গস পজিশনে চলে এসছে। তাহলে এটা কি হয় বাবা? এখানে তোমাদের একটা রিপালসার স্টেরিক হিন্ড্রেন্স ব্যাপারটা আসবে। পরেরটা তো দেখো স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে, আবার ওয়েজ গুলো দেখো দূরে চলে গেছে। এই ছবিটা দেখো, এই যে সিএইচ ছবিটা দেখো, হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন হচ্ছে, আবার দেখো এইগুলো অ্যান্টিতে আছে, CH3 গ্রুপ গুলো কি অ্যান্টিতে আছে। আর লাস্ট ওয়ানে দেখতেই পাচ্ছ, এটা একটা ইক্লিপসড ফর্ম, তাই তো? ইক্লিপসড ফর্মে কি হচ্ছে দেখো, রিপালশন গুলো ম্যাক্সিমাম হচ্ছে সবার সাথে সবার। তো আমরা এই তিনটের মধ্যে যদি স্ট্যাগার্ড ফর্ম গুলোর মধ্যে ভাবি, এটাকে আগেই বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা ইক্লিপসড ফর্ম। একটু পড়াশোনা করিস বাবু, এই জায়গায় কিন্তু নিজেকে আস্তে আস্তে উন্নীত করতে হবে যদি স্বপ্ন সফল করতে চাস। সময় খুব কম যদিও। চল এই জায়গাটা তাহলে কি হচ্ছে দেখ, হাইড্রোজেন বন্ডিং এর একটা ইন্টারাকশন পাচ্ছিস OH এর সাথে OH এর। আবার দেখ এই CH3 গ্রুপটা দেখ অ্যান্টি পজিশনে আছে, রিপালশনটা কিন্তু মিনিমাম হচ্ছে, তাহলে অ্যান্সার হবে সি। নেক্সট কোশ্চেনে চলে যাই, এগোচ্ছি তাহলে। আবার অর্গানিক, সব মিলিয়ে মিশিয়ে হবে। একটু ভেবে নে কোশ্চেনটা, কোশ্চেনটা সবাই দেখতে পাচ্ছিস? সব মিলিয়ে ঝুলিয়ে আছে, কোন প্রোডাক্টটা হতে পারে বল বাবা? ভাবতে শেখ, ভাবতে শেখ, না ভাবলে হবে না। হয়তো আমি জয়েন্ট বানিয়ে দেবো না, তুই যে কোনো দিকে যাস বাবু। এখন এআই তোদের কম্পিটিটার, সবচেয়ে বড় কম্পিটিটার এখন এআই, তাদেরকে হারাতে হবে তোদেরকে। চাকরি বাকরির যা অবস্থা, তাহলে তোকে সেই লেভেলে কিন্তু নিজেকে উন্নীত করতে হবে। ওই জন্য বারবার বলছি, নিজেকে কিন্তু ভাবতে শিখতে হবে, কপি পেস্ট করলে হবে না। এখন এআই কে দিলে অনেক কিছু কাজ করে দিতে পারে, তোদের তাকেও ছাপিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, তবেই কিছু করে খেতে পারবি। তো আমি জয়েন্ট নিট দেবো না বলে কিছু তো করে খাবি রে বাবু, তাহলে তার জন্য তো কিছু করতে হবে, কিছু জানতে হবে বাবা। দেখ ভাবতে শিখতে হবে প্রথমে, তুই একটু অন্য কোনো রকম ভাবে, অন্য থেকে একটু আলাদা ভাবে ভুল ভাব, তবু ভাব কোনটা হতে পারে বাবা। প্রোডাক্ট বল দেখি, বল। আরে ভুল বললেও বল, ভাব, প্রোডাক্ট গুলো ভাব কি হতে পারে। আমি তো করে দেবো, দেখিয়ে দেবোই, কিন্তু তোরা একটু ভাবনা চিন্তা কর। প্রথমে দেখ কি হচ্ছে, তোরা আমি একটু ক্লু দিচ্ছি। প্রথমে ওটা কি, অত স্কেলিটনে দিয়ে অনেকে বুঝতে পারছিস না, তো দেখ
ওখানে কি নেওয়া হয়েছে, ইথিলিন গ্লাইকল নেওয়া হচ্ছে। তো ওখানে ওই সিও গ্রুপটাকে প্রোটেকশন দেওয়ার জন্য, তাই তো একটা সাইক্লিক কিটাল তৈরি হবে, সাইক্লিক কিটাল তৈরি হবে, ওখানে ওটাকে কি করছে, ওই সিও গ্রুপটাকে ব্লক করবে। তাহলে ওটাকে বাঁচানোর চেষ্টা হলো। প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড, পিটিএস কি, প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড অথবা ড্রাই এইচসিএল নেওয়া যায়, ঠিক আছে, ড্রাই এইচসিএল বা প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড, কারণ হাইড্রোলিসিস করলে কিন্তু বন্ডটা আবার রিভার্সেবল হয়ে ভেঙে যাবে। তাহলে ওইটাকে আমাকে অ্যালকালি মিডিয়ামে স্টেবল হবে, বা আমাদের দেখো এখানে কি মিডিয়াম নেওয়া হয়েছে, প্যারাটলুইন সালফোনিক অ্যাসিড। তো প্রথমে ওখানে একটা ব্লকেজ হলো, তারপরে দেখো 2 মোল গ্রিগনাট দেওয়া হয়েছে এবং ফার্দার ফাইনালি হাইড্রোলিসিস করে দেওয়া হলে ওই সিও, ওই অ্যাসিড যেটা কিটাল, সাইক্লিক কিটাল হয়েছে সেটাও বেরিয়ে চলে যাবে। এটা তো দিয়ে এলি পরীক্ষা কদিন আগে, তার প্রিপারেশন তো এটা তো তাদের 4th সেমিস্টারের অ্যালিয়েট কিটন তো ছিল। গ্রিগনাটও খুব ইম্পর্টেন্ট পার্ট। বল তাহলে প্রোডাক্ট কোনটা হবে, কেউ বল, ভুল বল, তবু বল জোরে, শুনতে পাচ্ছি না। ডি, সি, আচ্ছা সি বলছে, নিজে ভেবে তো নাকি এআই এর সাহায্য নিয়ে? এআই কিন্তু চাকরি খেয়ে নেবে জানিস তো, আমাদের চাকরি সবার আগে যাবে, চিন্তা করার কিছু নেই। যাই হোক, এ বাবা দেখ, তাহলে ও বলছে সি, তাহলে দেখি সঠিক অ্যান্সারটা এবার দেখে নি বাবু। দেখো সবাই দেখো বাবা, প্রথমে কি হয়েছে তোমাদের, ওইটা যেটা বললাম, সাইক্লিক কিটাল তৈরি হলো, সিও গ্রুপটার প্রোটেকশন দিল, সিও গ্রুপটা প্রোটেক্টেড হলো। তারপরে কি হলো বলো, ফিনাইল গ্রুপটা, বাবা ফিনাইল গ্রুপটা কি করছে, নিউক্লিওফাইল হিসাবে কাজ করছে। কেন, মিথাইল যেমন ডেল্টা মাইনাস, এখানে ফিনাইলটা কি বাবু, ডেল্টা মাইনাস। তাহলে ফিনাইল গ্রুপটা কি করবে, ওর যে সিও গ্রুপের যে সেন্টার রয়েছে সেখানে গিয়ে ডেল্টা প্লাস সেন্টারে গিয়ে অ্যাটাক করলো, এবং দেখো ও ইটি অর্থাৎ কি, ইথাইল কোথায়, ওটা মিথক্সি, এটাকে ইথক্সি গ্রুপ, তাই না। ও C2H5 গ্রুপটা কি হবে, বেরিয়ে চলে যাবে, ভালো লিভিং গ্রুপ, বেরিয়ে চলে যাবে। তারপরে কি হচ্ছে বল, তারপরে আবার সেকেন্ড অ্যাটাক হচ্ছে। সেকেন্ড অ্যাটাক হলে দেখ কি হচ্ছে, তোরা জানিস, আবার ওই জায়গায় অ্যাটাক হবে এবং এমজি বিআর কোশ্চেনটা ওয়ের সাথে গেল এবং হাইড্রোলিসিস করলে ফাইনালি আমাদের যে প্রোডাক্টটা বললো, কোন প্রোডাক্টটা তাহলে এসছে, ও ঠিক বলেছে না ভুল বলেছে, কোনটা প্রোডাক্ট হয়েছে, আমি এখানে লিখিনি কোন প্রোডাক্টটা হলো, এখানে দেখেছিস তো, এবার দেখ মনে রাখ কোন প্রোডাক্টটা হচ্ছে, দেখ আমি একটুখানি দেখাচ্ছি কোনটা হয়েছে। তাহলে ও সি বলেছিল, তোদের কোনটা হচ্ছে বল প্রোডাক্ট, বল বি, বি প্রোডাক্ট। একটু ফিনাইলটাকে উপরে করে তুলে দেওয়া আছে বলে তো চিনতে অসুবিধা হচ্ছে, ফিনাইলটা উপরে চলে গেছে, দেখ দেখ খেয়াল কর, সিওর পর একটা CH2 গ্রুপ রয়েছে, দেখ টাকা, দাঁড়া মিট, হ্যাঁ দেখ এখানে একটা CH2 গ্রুপ রয়েছে, এখানে দেখ দুটো ফিনাইল রয়েছে, একটা OH রয়েছে, ভালো করে খেয়াল কর, জাস্ট ফিনাইলটা তলায় ছিল, OH-টা উপরে ছিল, তাহলে বি হবে অপশন। খেয়াল কর, আমি আবার যাচ্ছি ওই কোশ্চেনটায়, দেখ দেখ শুধু ফিনাইলটা এখানে তলায়, আমি যখন ওটাকে লিখেছি ফিনাইল দুটো তলায় লিখেছি, ফিনাইলটা উপরে ওটা লেখা আছে, তাহলে বি হবে অপশন। বুঝেছিস, কিছু তো থাকবেই বাবু, ওই যে বললাম এলিমিনেশন সব সহজ থাকবে না, তোদের সহজগুলো তো করতেই হবে, যেগুলো কেউ পারবে না সেগুলো তোদের করতে হবে, তবেই তুই কিছুটা র্যাঙ্ক করবি। কি বললাম, যেগুলো সবাই পারবে সেগুলো, যে শুধু এটার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তুই জীবনে যে চাকরির পরীক্ষা দিবি সেখানেও একই কথা প্রযোজ্য, যেগুলো সবাই পারবে সেগুলো তো করবি। তুই যদি এরকম কেউ কেউ পারছে না বা খুব কম সংখ্যক ছাত্রছাত্রী পারবে, সেরাম যদি গোটা 5-10 না করে আসতে পারিস, তাহলে কিন্তু কোনো পরীক্ষাতেই তুই কোয়ালিফাই করতে পারবি না, এতটাই কম্পিটিশন। তো ভাবতে হবে। তাহলে কি আমি এটা কি পরের কোশ্চেনে যেতে পারি বাবা? বুঝেছো সবাই? নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তোমরা অবশ্য ভিডিওতেও দেখে নিতে পারবে, আমার এতবার বলার দরকার নেই, যদি মনে হয় যে একটু স্পিড বাড়িয়ে নিয়ে দেখবে অসুবিধা হলে, এতক্ষণ ধরে বলার দরকার নেই, স্পিড বাড়িয়ে, তোমরা জানো সেটা, স্পিড বাড়িয়ে নিয়ে দেখে নেবে সঠিক অ্যান্সারটা কি হচ্ছে। চলো, এটা একটা সহজ কোশ্চেন, কাইনেটিক্স এর কোশ্চেন, একটু ভাবলেই কিন্তু পারবে কোশ্চেনটা। কোশ্চেনটা গ্রাফ দেখলেই আমরা হাত পা উপরে তুলে দিই যে পারবো না, ওটা মনে হয়, কিন্তু গ্রাফ দেখলেই ভয় পেলে চলবে না বাবা, গ্রাফ কথা বলে। ফিজিক্স কেমিস্ট্রির গ্রাফের ভাষা রয়েছে, ম্যাথ হলো আমাদের সব সাবজেক্টের আত্মা, আর ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে বডি। কাজে আমরা টাচ করতে পারি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিকে, উপলব্ধি করতে পারি ম্যাথটাকে ফিজিক্স কেমিস্ট্রির মাধ্যমে। কাজে তোমাকে বাবা বুঝতে হবে যে এখানে এই যে গ্রাফ গুলো যে কথা বলছে, আমি একটুখানি বাংলা করে বলে দিই যাতে দেখতে অসুবিধা হচ্ছে। দেখো A+B থেকে X হয়েছে, সেটা বলছে স্লো, ধীর গতি সম্পন্ন ধাপ। তারপরে সেখান থেকে AB হয়েছে, যেটা হচ্ছে ফার্স্ট, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট, মানে বুঝতে পারছো এখানে দ্রুত হয়েছে রিয়াকশনটা। তাহলে
প্রথম প্রশ্ন তোমাদের জন্য, আমি কোশ্চেনটা যাওয়ার আগে তোমাদের বলো কোনটা আরডিএস, কোনটা রেট ডিটারমাইনিং স্টেপ। তোমরা কিন্তু পড়েছো, এটা কিন্তু তোমাদের 4th সেমিস্টারের কোশ্চেন। কোনটা আরডিএস বাবু? স্লোয়েস্ট স্টেপটা আরডিএস, তাই তো? সেটাই টোটাল রেটটাকে কন্ট্রোল করে। তাহলে এবার পরের যে পয়েন্টটা তোরা জানিস, দেখ তোরা নিজেরাই বলবি। দেখ এখানে আর একটা কথা বলেছি, দেখ রিয়াকশনটা ভালো করে খেয়াল কর, আমি পরে তো অ্যান্সারে যাবো, তোরার থেকে ভাবাচ্ছি। দেখ এটা একটা এক্সোথার্মিক বলেছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এক্সোথার্মিক বলেছে, ওই তো বলছে, বল বল বাবা বল জোরে। সি বলছে, ও বলছে সি, আবার কেউ এও বলছে। আচ্ছা ঠিক আছে, হোক না, বলুক, বলাটা দরকার, ভুল হলেও ভাব। তাহলে আমরা একটু ভাবার চেষ্টা কর। আবার ক্লু দিচ্ছি আমি আনসারে যাওয়ার আগে বাবা। দেখ যে এক্সোথার্মিক বলছি, এক্সোথার্মিক মানে বুঝতে পারছি তো তাপমোচী, মানে কিছু তাপ বেরিয়ে আসবে, কিছু হিট ইনভলভ হবে, কিছু তাপ বেরিয়ে আসবে। মানে এটা বোঝ যে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টের কিছু যদি হিট বেরিয়ে যায় তাহলে কি হবে, তার এনার্জি কমে যাবে। তার এনার্জি কমে গেলে সেটা তলার দিকে থাকবে। অর্থাৎ এটা ফার্স্ট ক্লু। আমাদের রিঅ্যাক্ট্যান্ট যেখানে থাকবে, প্রোডাক্ট কিন্তু প্রোডাক্টের যে পয়েন্ট গ্রাফে, তার যে এনার্জি পয়েন্টটা সেটা একটু তলায় থাকবে, কারণ এনার্জি কি হচ্ছে বাবা, রিলিজড হচ্ছে। এরপরে দেখ একটা জিনিস খেয়াল কর, এখানে দুটো স্টেপে রিঅ্যাকশন, তাহলে বুঝতে পারছি দুটো আর্ম থাকবে। এখানে আমাদের কি হবে, দুখানা পিক থাকবে। তাহলে দেখ ওখান থেকে কিন্তু বি এর অপশনটা বাদ হয়ে গেল, কেন বল? বি এতে দেখতে পাচ্ছিস একটা পিক আছে, তাহলে দুটো অ্যাক্টিভেশন এনার্জি কোনো বিক্রিয়া ঘটার জন্য। কিরে তুই কি করছিস, মোবাইলে গান শুনছিস? আচ্ছা, তো দেখ যেটা বলছিলাম বাবু, দেখ এখানে স্যার ব্যাচ ব্যাচ করছে, কি হবে, এসেছি একটু আনন্দ করি, বন্ধু বান্ধবরা মিলে চলে যাবো, ব্যাস। এখন পরীক্ষা শেষের মেজাজ, আবার আমাদের বিরক্ত করা ভ্যাজ ভ্যাজানি করে। ঠিক আছে চলো, তাহলে আমরা যেটা বলছিলাম বাবু, একটু মন দাও বাবা। তাহলে এই যে 4টে গ্রাফ তোমরা দেখছো এখান থেকে, এবার তোমরা একটু চেষ্টা করো। আমি অনেকটাই ক্লু দিয়ে দিয়েছি, অনেকটা ক্লু দিয়েছি, এবার সবাইকে ঠিকঠাক ভেবে বলতে হবে। আমি কিন্তু ক্লু দিয়ে দিয়েছি জোরে। সি বলছে, আচ্ছা দেখি এবার অ্যান্সারটা ওটা ঠিক বললো কিনা। খুব সহজ কোশ্চেন, আমি আবার বলছি, সব যে কঠিন থাকবে তা নয়, বিরাট বিরাট কঠিন কোশ্চেন করতে হবে এমন নয়, একটু ভাবলেই অনেক সহজ কোশ্চেন। কেমিস্ট্রিতে আমি বলতে পারি পারবে, আমি আশাবাদী। চলো দেখো এখানে মেইন পয়েন্ট গুলো লেখা হয়েছে, আমি ওই গ্রাফ গুলোকে একটু বড় করে দেখিয়েছি। এখানে একটা কথা বলা হয়েছে, দেখো প্রথম কথা, রিয়াকশন ইজ এক্সোথার্মিক, বিক্রিয়াটা তাপমোচী। প্রথমে তুই বিটা বাদ পড়ে যাচ্ছে, কেন বল? বিক্রিয়াটা দুটো স্টেপে হয়েছে, তাহলে একটা পিক মানে হবে না, সেখানে দুটো পিক হবে, তাহলে বি আগে বাদ হয়ে গেল, বি অপশন থেকে বাদ। এরপরে দেখ এক্সোথার্মিক মানে কি বললাম, তাপমোচী, তাপ বেরিয়ে যাবে, ঠিক আছে তো? তাহলে দেখ এক্সোথার্মিকের অর্থাৎ তলার দিক পর্যন্ত আমাদের আসছে, অর্থাৎ রিঅ্যাক্ট্যান্টের থেকে প্রোডাক্ট কোনটা কোনটা আসছে, চল দেখ। দেখ এটা নামছে, এটা নামছে, এটা কিন্তু নামছে না, ভালো করে দেখ, ডি বাদ হয়ে গেল, ডিটা দেখ ওপরে রয়েছে বাবা, দেখ ডিও বাদ হয়ে গেল, কেন বল? ওখান থেকেই ওটা কিন্তু বাদ হয়ে গেল অপশন থেকে। কি করে ভাবতে হবে, প্রথমটা বি বাদ কেন? কেন এখানে সেকেন্ড, এখানে দুটো স্টেপে রিঅ্যাকশন হচ্ছে, 2 স্টেপ রিঅ্যাকশন, আর এখানে এটা বাদ হয়ে যাচ্ছে কেন বল? এখানে আমাদের অপশনটা কি বল, ওপরে রয়েছে, ভালো করে খেয়াল কর। তাহলে ওটা আমার এন্ডোথার্মিকের গ্রাফ, তাহলে বি আর ডি বাদ। এইবার পরের এখানে একটা লাইন লিখেছি, তোরা পড়েছিস যে অ্যাক্টিভেশন এনার্জি, অর্থাৎ কোনো বিক্রিয়া ঘটার জন্য যত শক্তি লাগবে, যত শক্তি দিতে হবে, তাতে কি হবে, অ্যাক্টিভেশন এনার্জি যত শক্তি দিতে হবে, তত কি হবে, যত উঁচু পাহাড় ডিঙাতে হবে, তত কি হবে, তাকে বেশি ঘুম ধরে যেতে হবে, বেশি সময় ধরে যেতে হবে। একটা ছোট পাহাড়, সেটা ডিঙিয়ে যেতে তোর বেশি সময় লাগবে না উঁচু পাহাড় ডিঙিয়ে যেতে বেশি সময় লাগবে? অবশ্যই উঁচু পাহাড়। তাহলে যদি স্লো হয়, তাহলে আবার দেখ অ্যাক্টিভেশন এনার্জি যেটা যত ইনভার্স, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি যত তোর বেশি হবে, সেটা স্লো ইন্ডিকেট করবে। তাহলে বল, এবার বল, তাহলে আমাদের তো বি আর ডি বাদ হয়ে গেল, সবাই যারা এখনো ভাবতে পারিসনি, অনেকে ভেবেছিস, এবার বল এ হবে না সি হবে, বল। এবার আবার পাল্টে গেল অপশন। আচ্ছা এ হবে বলছিস, কেন এ হবে বল? দেখ প্রথমটা দেখ কেন, এবার প্রথমটা স্লো বলছে, ও বলছে এ হবে, আমি পরে বলবো। এর দেখ প্রথমের যে পিকটা, ও দেখ এর যে পিকটা দেখ ছোট পিক, এর এই পিকটা দেখ বড় পিক। তাহলে আমি কি বলেছি, দেখ অ্যাক্টিভেশন এনার্জি আর রিঅ্যাকশন রেট কি ইনভার্স। তাহলে এইটা যেহেতু দেখ, এটা যেহেতু দেখতে পাচ্ছিস কি পিকটা ছোট, তাহলে এখানে তো আমাদের বাবা এখানে ফার্স্ট হওয়ার কথা, কিন্তু প্রথমটা তো স্লো বলেছে। দেখো এটা ছোট পাহাড়, তো ছোট পাহাড় তো তাড়াতাড়ি ডিঙিয়ে চলে যাবে, আর এটা তো উঁচু পাহাড় বাবু, এই প্রথম পাহাড়টা উঁচু পাহাড়, তাহলে প্রথম পাহাড়টা ডিঙাতে বেশি সময় লাগবে নাকি এই পাহাড়টা ডিঙাতে বেশি সময় লাগবে? আর এখানে বলে দিয়েছে দেখো এটা হচ্ছে স্লো, তাহলে কোনটা হবে এবার বলো সবাই? সি হবে। ভেরি গুড, বোঝা গেছে। নেক্সট
আমি কিন্তু বাবা আবারও বলছি, সবাই মতো করে বলছি যাতে সবাই উপকৃত হোক। হয়তো সেভাবে কারোর প্রিপারেশন হয়নি যাতে সবাই বুঝতে পারো। চলো একটা সহজ কোশ্চেন সেল থেকে। আমি এগুলো তোমাদের সব বেশিরভাগ তোমরা যেগুলো টাটকা আছে সেই জায়গা থেকে বেশি কোশ্চেন করছি। খুব সিম্পল কোশ্চেন, একটু ভেবে উত্তর দেবে কোনো রকমের এআই এর সাহায্য না দিয়ে। কোথায় হাইয়েস্ট ইএমএফ হবে? ইএমএফ ভ্যালুটা কোন জায়গায় হাইয়েস্ট হবে? খুব সিম্পল বাবা, একটুখানি নান্সড ইকুয়েশনটা মাথায় রাখবে, দেখে তোমরা একটু হালকা ফুলকা যদি ক্যালকুলেশন করতে পারো তাহলে অনায়াসে আমার মনে হয় ম্যাক্সিমাম যে অ্যান্সারটা বলতে পারবে বাবা। বলো কি বলেছি বুঝতে পারছো তো? একটা গ্যালভানিক সেলের কতগুলো সেল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে এবং দেখো তাদের কনসেন্ট্রেশন গুলোকে ব্র্যাকেটে দেওয়া আছে। বলছে কোনটাতে আমাদের ইএমএফ এর মান সবচেয়ে বেশি হবে, তড়িৎচালক বলের মান সবচেয়ে বেশি হবে। একটু নান্সড ইকুয়েশনটার মাথায় রাখলে একেবারে ভুলে যাওনি, এটা কদিন আগেই পড়ে এসছো, পরীক্ষা দিয়ে এসছো। বলো বাবা কোনটা হতে পারে? আমি তো দেখাবোই, বলো জোরে। ডি 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 ফর দিল্লি। আচ্ছা এখান থেকে শোনা যাচ্ছে না, ডিবি সব একই মনে হচ্ছে। যাই হোক তোরা চেষ্টাই করছিস না কেন? বসে আছিস কি রে? আড্ডা ফাড্ডা মারতে মেরে চলে যাবি নাকি? ঠিক আছে তবু একটু আড্ডা হলো, সবার সাথে দেখা হলো, সেটাই প্রাপ্তি তোদের। আচ্ছা আমাদের প্রাপ্তি নাই প্রত্যাশা নাই করলাম। চল এ বাবা তাহলে একটু দেখি। হ্যাঁ চল বলেছি যারা, ঠিক আছে দেখা যাক। দেখো সবাই একটু তাকাও বাবা, ভালো করে বোঝো, মন দিয়ে দেখো, আমি পুরোটা অ্যানালিসিস করে দিচ্ছি। দেখো সেল রিপ্রেজেন্টেশনটা দেওয়া আছে, সেখান থেকে সেল রিয়াকশনটাকে আমি লিখেছি, তারপর তার জন্য নান্সড ইকুয়েশন তোমরা নিশ্চয়ই করে এসছো, তাই তো? নান্সড ইকুয়েশনটা লেখা হয়েছে। এবার তুমি দেখো একটা জিনিস খেয়াল করো, E0 সেলটা তো কনস্ট্যান্ট বাবু, E0 সেলটা তো এখানে কনস্ট্যান্ট। তাহলে আমাদের কি হচ্ছে বলো? আমাদের কার উপর ডিপেন্ড করবে? মেনলি Zn2 প্লাস আর Cu2 প্লাস এর কনসেন্ট্রেশনের উপর। কি E0 সেল যেটা মনে করো স্ট্যান্ডার্ড সেল পোটেনশিয়াল, সেটা তো ফিক্সড থাকবে। তাহলে আমাদের কার উপর নির্ভর করবে বাবু বল? আমাদের নির্ভর করবে Zn2 প্লাস আর Cu2 প্লাস এর কনসেন্ট্রেশনের রেশিওর উপর। এটা যত বেশি হয়ে যাবে দেখো তত ওটার থেকে ওটা বিয়োগ হয়ে যাবে। ভালো করে ভাবো কিন্তু, যদি ওই ভ্যালুটা বেশি হয়ে যায় তাহলে বিয়োগটা বেশি হয়ে গিয়ে ভ্যালুটা কি হবে? কম হয়ে যাবে। তাহলে এবার তুমি দেখো মানে যেটা আমাদের মিনিমাম হলে ভালো হয় রেশিওটা, না ম্যাক্সিমাম হলে ভালো হয়? কেন আমরা কি করতে চাইছি? E0 বা E0 সেলটা তো ফিক্সড, ওখান থেকে আমরা যে পার্টটা বাদ দিতে চাইছি, যে পার্টটাকে আমরা এলিমিনেট করবো, বাদ দিয়ে তো ভ্যালুটা আসবে এই সেল। তো সেটা কি হবে? যত দেখো আমি এখানে লিখে দিয়েছি, আমাদের কি করতে হবে? হাইয়েস্ট ইএমএফ পাওয়ার জন্য আমাকে Zn2 প্লাস আর Cu2 প্লাস এর যে রেশিওটা কি হতে হবে বাবু? রেশিওটা আমাকে মিনিমাম হতে হবে। তাহলে প্রত্যেক জায়গায় ভাগ করে করে যদি তুমি দেখো, দেখো রেশিও গুলোকে যদি ভাগ করো তাহলে কোথায় হবে বলো? আমাদের 0.1 হচ্ছে কোথায়? বি তে। তাহলে বি হবে অপশন। কাউকে বুঝতে অসুবিধা হলে বলো বাবা এই কয়েকটা কোশ্চেন আমি বলছি, আবারও বলছি, যদি তোমরা কয়েকটা বুঝতে পারো তাহলেও উপকার, আমার অনেক দরকার নেই। তোমরা কি এইটুকু বুঝেছো সবাই বাবু? এটা কিন্তু খুব কঠিন কোশ্চেন ছিল কি? তুমি দেখো জয়েন্ট বা নিটে কিন্তু খুব কঠিন কোশ্চেন করার উদ্দেশ্য নয়। তুমি জীবনে যখন ইন্টারভিউ দিতে যাবে, যে কোনো পরীক্ষায়, তুমি হয়তো নিট জয়েন্ট বাদ দিয়ে দিলাম, যদি চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ দিতে যাবে তখন তোমাকে কিন্তু কমফোর্ট জোন থেকেই কোশ্চেন করা হবে। তোমাকে জিজ্ঞেস করা হবে তুমি কোনটা ভালো পারো, সেখান থেকেই প্রমাণ করা হবে তুমি কিছু শিখে আসবে। যদি তোমার আত্মবিশ্বাস বেশি থাকে তবে তুমি জয়ী হবে, যে তার সব কটার কোশ্চেন উত্তর দিতে পারবে। তোমাকে জিজ্ঞেস করবে তুমি কোনটা ভালো পারো। তা কোশ্চেন কিন্তু খুব সিম্পল জায়গা থেকে দেওয়া হয়েছে, খুব কঠিন কোশ্চেন নয়। জাস্ট দেখো রেশিওটা ভাবলেই, বিরাট কিছু ক্যালকুলেশনও নেই, তো তোমাকে ভাবতে শিখতে হবে বাবা। বোঝাতে পেরেছি সকলকে? নেক্সট বাবা দেখ, বুঝেছিস তো? দিকে টিকে নিচ্ছিস তো টুকটাক? ওই আবার এআই তো আছে, আমি কেন বলছি, ঠিক আছে আমাদের আর চাকরি থাকবে না বুঝলি। আচ্ছা চল নেক্সট। এটা কোশ্চেন নাম্বার 57। এখানে খুব ভালো দেখা যাচ্ছে না, তোরা একটা একটু আস্তে আস্তে বাবা কাঠিন্যের মাত্রাটা বাড়িয়েছি। প্রথমেই একেবারে কঠিন দিইনি, প্রথমে সহজ থেকে শুরু করে করে একটু কঠিনের দিকে যাচ্ছি। তো এখানে কঠিন কিছু নয়, এটা বাবু কি তোমরা যে কমপ্লেক্স পড়েছো, আমাদের কিন্তু ম্যাক্সিমাম আমি তোমাদের এখানে আলোচনা করছি যেগুলো তোমাদের ফোর্থ সেমিস্টারে পড়েছো, তাই তো? এটা তোমাদের কি বলো? কোঅর্ডিনেশন কেমিস্ট্রির একটা কোশ্চেন। আমি কোশ্চেনটা একটু বাংলা করে বলছি বাবা, খুব অসুবিধা হলে একটু বাইরে ঘুরে এসো বাবা, এই যে উপরে। তুমি যদি মনে হয় খুব অসুবিধা, আমার পড়ানোর জন্য তোমাদের গল্পের জন্য ডিস্টার্ব হচ্ছে, তাহলে একটু বাইরে ঘুরে এসো।
যাও একটু ঘুরে চোখে মুখে জল টল দিয়েছো, একটু আড্ডা বাড্ডা মেরে এসো যাও। মানে হয়তো আমি বলছি বলে তোমার ডিস্টার্ব হচ্ছে গল্পে, তাহলে তুমি একটু যাও বাইরে ঘুরে এসো। আচ্ছা বাবু দেখ, এই কোশ্চেনটা একটু ভাববার কোশ্চেন দেখ। আমরা তিনখানা স্ট্রাকচার দিয়েছি, তোরা এখানে যদি ভালো না বুঝতে পারিস কোশ্চেনটা একটুখানি দেখে নে, তাহলে বুঝতে পারবি। তিনটে স্ট্রাকচার দিয়ে বলা হয়েছে, ছবিগুলো এঁকে দিয়েছে, 1, 2 এবং 3, তিনটে স্ট্রাকচার দেওয়া হয়েছে। এবার বলছে কি বল, যে কোন বক্তব্যটি সঠিক নয়। আবার বলছি এআই এর সাহায্য নিবি না, ভাববি, ভুল ভাববি তবু ভাববি। এআই হয়ে আমাদের মুশকিল কি জানিস তো, আমরা বেশিক্ষণ ভাবি না। আগে কি হতো, আমরা যখন ছোট ছিলাম, একটা যখন কোশ্চেন পারতাম না, চেষ্টা করতাম করতাম করতাম, হয়তো আলটিমেটলি পারতাম না, কিন্তু ওটা না পেতে পারতে গিয়ে অনেক কোশ্চেনে কিন্তু আমাদের মাথার অনেক বুদ্ধি খুলতো, অনেকগুলো হয়তো যেটা পারার নয় সেগুলোও কিন্তু পারতাম। কিন্তু এখন কি করছি, আমরা একটু চেষ্টা করছি, চল গুগল লেন্সে দিয়ে দিচ্ছি, ওই রিলেটেড আমাদের সব চলে আসছে, এআই এর পুরো সলভ চলে আসছে। এটা কিন্তু আমাদের ক্ষতি করছে, কিন্তু কিছু করার নেই। তো আমাদের সময়ের সাথে সাথে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, অনেক দেশ জানো তোমরা বাচ্চাদের জন্য এআই পুরো নিষিদ্ধ করে দিয়েছে। তো ভালো দিকও রয়েছে, খারাপ দিক কিন্তু আমরা বেশিক্ষণ আর ভাবছি না। তুই বিশ্বাস কর, অনেক প্রবলেম, মানে ব্যাপারটা হাস্যকর হলেও, বাথরুমে বসে আমি ভাবতে ভাবতে এটা পাচ্ছি না সলভ, হ্যাঁ এটা পাচ্ছি না, অঙ্কটা কেন পাচ্ছি না কেন পাচ্ছি না, যতক্ষণ না পাচ্ছি কখন যাবো স্যারের কাছে, তখন তো এত অপশন ছিল না স্কুলের টিচারদের কাছে, কখন যাবো ওটা বুঝে নেবো। তো আমি আবারও বলছি বাবা, ভাবতে শিখতে হবে বাবা। যে কোনো চাকরি পেতে গেলে, যে কোনো তুমি দিশা দিয়ে এগোও না কেন, তোমার কিন্তু সেখান থেকে যদি নিজস্বতা কিছু না থাকে তাহলে কিন্তু হবে না। চলো তাহলে কোশ্চেনটা একটু ভাবতে পারবে বাবা? দেখো বাবা, কেউ বল জোরে। সি বলছে, আচ্ছা কি কোশ্চেনটা একটু বাংলা করে একটু বলি সবাইকে। বলছে কোনটি ঠিক নয়, কতগুলো ছবি টবি এঁকে দিয়েছে, দিয়ে বলছে 1 আর 2 জ্যামিতিক আইসোমার, মানে ওই সিস্টেন্সের গল্প। 1 আর 3 অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, আলোক সক্রিয় আইসোমার। আচ্ছা 2 আর 3 বলছে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার, 2 আর 3 বলছে জিওমেট্রিক্যাল আইসোমার। জিওমেট্রিক্যাল মানে জ্যামিতিক আইসোমার, আর অপটিক্যাল মানে আলোক সম্বন্ধীয় আইসোমার, বাংলা করে বলে দিলাম। তো কোন অপশনটা ভুল সবাই ভাবতে পেরেছো? দেখি এবার অ্যান্সারটা, চলো দেখো আমরা একটু বুঝি বাবা। দেখো 1 আর 2 জিওমেট্রিক্যাল আইসোমার, 1 আর 2 জিওমেট্রিক্যাল আইসোমার। কেন বলো? সিজ এবং ট্রান্স। দেখো ভালো করে খেয়াল করো, আমরা যখন এরকম দুখানা ধরো ব্রোমিন আছে, দুখানা অ্যামোনিয়া গ্রুপ আছে, সেই রেসপেক্টে আমরা দেখো, যদি মনে করো একটা গ্রুপ যেমন ব্রোমিনের রেসপেক্টে যদি ভাবো, দেখো দুটো ব্রোমিন কি আছে এখানে, প্রথমটাতে দেখো দুটো ব্রোমিন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, দুটো অ্যামোনিয়া দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এটা হচ্ছে সিস। এটা তো তুই দেখতে পাচ্ছিস এটা একটা চিয়েটিং লিগ্যান্ড, এটার বাদ দে। এইটা কি হচ্ছে বল, ব্রোমিন দুটো দেখ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে একটা অন্তত 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে এখানে আমার কি হচ্ছে বল, 1 আর 2টা হবে জিওমেট্রিক্যাল আইসোমার, সিজ এবং ট্রান্স। এটা ঠিক আছে, রাইট। নেক্সট কি বলছে বল, নেক্সট বলছে দেখ খেয়াল কর, অপটিক্যাল আইসোমারিজমের জন্য আমরা যে অর্গানিকের যে থিওরিটা পড়ি, যে কাইরাল কার্বন থাকতে হবে, এটা কিন্তু একমাত্র ক্রাইটেরিয়া নয়। ক্রাইটেরিয়া হচ্ছে মেন, যেটা তোমরা পড়েছো, পরবর্তীকালে পড়বে, যে অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার জন্য কাইরাল কার্বন থাকতেই হবে। এটা কিন্তু সবসময় নাও হতে পারে। কি থাকা দরকার, যেখানে দুটো মলিকুল, যেটা যদি পরস্পরের সাথে সুপার ইম্পসিবল না হয়, অর্থাৎ একটার উপর একটা উপরিপাতিত না হয়, অর্থাৎ তার যদি কোনো প্লেন অফ সিমেট্রি না থাকে, তবেই সেটা কি হবে, অপটিক্যালি অ্যাক্টিভ। এবং দেখো সেখানে একটা এনানসিওমার তৈরি হবে। টু অপটিক্যাল আইসোমার হ্যাভিং মিরর ইমেজ রিলেশনশিপ is called enantiomer, having no mirror image relationship is called diastereomer। দুটোর মধ্যে যদি আলোক সম্বন্ধীয়, অর্থাৎ তাদের মধ্যে দেখো, যদি দেখো এখানে আয়নায় ফেললে যেমন লাগে সেরকম হয়, এবং সেটা যদি সুপার ইম্পোজ না করে, একটার উপর একটা উপরিপাতিত না হয়, তাহলে সেটা অপটিক্যালি হবে। এখানে কোনো কাইরাল নেই বাবু, কাইরাল তো 4টে কার্বনের দিয়ে, কোনো কাইরালের গল্পই নেই, কেন কার্বন তো নেই এখানে। এবং এখানে দেখো কোঅর্ডিনেশন নাম্বার 6, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে আমরা যদি একটু ভাবি, দেখো এখানে খেয়াল করো, এটা দেখো একটা প্লেন অফ সিমেট্রি দেখো এখানে নেই, এবং মিরর ইমেজ দেখো, মিরর ইমেজ রয়েছে, তাহলে এটা এনানসিওমারিক হবে এবং অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার হবে। পরের ছবিটা যেটা তোরা দেখ, এখানে আমরা সি এর অপশনটা কেন ভুল, দেখ এখানে কি কোনো এরকম আয়নায় ফেললে যেমন লাগবে এরকম কি লাগছে দুটো অণুকে, তলার অপশনটা আয়নায় ফেললে যেরকম লাগবে সেরকম কি লাগছে, মিরর ইমেজ হচ্ছে না, তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার হবে না। কিন্তু জিওমেট্রিক্যাল হচ্ছে, দেখ এই দুটো দেখ, আবার ব্রোমিন দুটো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এখানে দেখ আবার ব্রোমিন এবং অ্যামোনিয়া গুলো প্রত্যেকটাই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, তাহলে 2 আর 3 জিওমেট্রিক্যাল আইসোমার,
কিন্তু 2 আর 3 অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার নয়। মাথায় ঢুকেছে সবার? দেখো নেক্সট চলে যাই। এটা একটা খুব সহজ কোশ্চেন, তোমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোশ্চেন কিছু থাকবে, আমরা এখানে কিছু রেখেছি কিছু কোশ্চেন, যেমন ধরো এনভায়রনমেন্টাল কোশ্চেনটা কিন্তু আমাদের যেই ওয়েস্ট বেঙ্গল যেই হবে সেখানে আছে। তো তার উপর একটা খুব সহজ কোশ্চেন, মানে এত কঠিনের পর এটা একেবারেই সহজ কোশ্চেন, জাস্ট ইনফরমেশন গুলো তুমি জানলেই পারবে। ফটোকেমিক্যাল স্মোগের উপর একটা কোশ্চেন দেওয়া হচ্ছে, আলোক রাসায়নিক ধোঁয়াশা, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির পার্টি। আবার বলছি এটা হয়তো আমাদের যেই মেন বা নিটের সিলেবাসে নেই, আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টটাকেও কভার করেছি বলে আমরা এই যেগুলো তোমাদের সিলেবাসে আছে। এবং তোমরা দেখবে একটা গর্ব করার বিষয়, মানে আমাকে অনেকে জিজ্ঞেস করে স্যার সিবিএসসি বোর্ড ভালো না আইসি তে পড়বো না ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমরা এইচএস এ পড়বো, যেহেতু আমরা পড়াই ছিল, আমরা এগুলোকে দেখি বিভিন্ন বোর্ডের ক্ষেত্রে দেখা যায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমি কেমিস্ট্রিটা বলতে পারি এই সিলেবাসটা কিন্তু যেই অ্যাডভান্স কে কভার করে কিন্তু করা হয়েছে। তোমার অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এটা অনেক বড় সিলেবাস, কিন্তু যদি তুমি বিভিন্ন ইনস্টিটিউট গুলো ধরো বিভিন্ন জায়গায় পড়ানো হয়, বিভিন্ন প্রাইভেট সংস্থাগুলো, ওখানে যেখানে মনে করো ওরা যেই অ্যাডভান্সের জন্য এনসিইআরটির বইটা যদি ফলো করে, ওখানে কিন্তু শুধু যেই মেন এবং নিটের সিলেবাসটা কভার হবে। তোমাকে যেমন সলিড স্টেট তুমি জানো, সলিড স্টেট কিন্তু আমাদের এখন এনসিইআরটি থেকে বাদ হয়ে গেছে। এরকম বেশ কিছু জায়গা কিন্তু বাদ, যেমন এনভায়রনমেন্টাল পার্টটা বাদ হয়ে গেছে, পলিমার পার্টটা হ্যাঁ মনে হয় বাদ হয়ে গেছে সম্ভবত। তো বেশ কিছু জায়গা বাদ হয়ে গেছে। তারপরে ওদিকে তোমার মনে করো হাইড্রোজেন, এস ব্লক, এগুলো বাদ হয়ে গেছে, এনসিইআরটি থেকে এগুলো বাদ হয়ে গেছে। তো এখানে কেন রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসটা আমার এখনো পছন্দ কেন, কারণ ওরা যারা ওখানে এক্সপার্ট কমিটিতে ছিলেন তারা সেইটাকে মাথায় রেখে কিন্তু সিলেবাসটা তৈরি করেছেন। তো আমার এখনো মনে হয় ওয়েস্ট বেঙ্গল মানে যারা সত্যিকারের, তোমাদের মনে হতে পারে এনসিইআরটি পাতলা বই পড়লেই হয়ে যাবে, কিন্তু আমাদের যেই মেন এবং নিট বাদ দিয়ে যদি অ্যাডভান্সের কথাও ভাবো তাহলে কিন্তু তোমাকে বাড়তি পড়তেই হবে। তো এই জায়গাটা সবাই বুঝতে পেরেছো বাবা? এই কোশ্চেনটা একটু ভাবো, আমি একটু বাংলা করে বলে দিই। হ্যাঁ, কি বলছে? বলছে যে কোনটি সঠিক নয়। বলছে আলোক রাসায়নিক ধোঁয়াশার ক্ষেত্রে কি বলছে, একটা ফটোকেমিক্যাল রিয়াকশন, তাই তো? এটা বলছে একটা ফটোকেমিক্যাল রিয়াকশন ইনভলভিং সোলার এনার্জি, সূর্যের আলোর উপস্থিতিতে ঘটে, এরকম একটা ব্যাপার বলছে। 2 নম্বর বলছে ফটোকেমিক্যাল স্মোক কজেস ইরিটেশন ইন দ্য আইজ অ্যান্ড থ্রোট, অর্থাৎ গলা চোখ এসব জ্বালাফালা করে। তারপর বলছে কার্বন মনোক্সাইড প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফরমেশন অফ ফটোকেমিক্যাল স্মোক। কার্বন মনোক্সাইড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ফটোকেমিক্যাল স্মোকের ক্ষেত্রে, এবং ফটোকেমিক্যাল স্মোক ইজ অক্সিডাইজিং ইন নেচার, অক্সিডাইজিং ইন নেচার, এটা একটা জারক ধরনের স্মোক। কোনটা হবে বলো? খুব সহজ কোশ্চেন, মানে এত কঠিনের পর এটা খুবই সহজ। বলো বাবা, তুমি বলো না। সি, একদম ঠিক, একদম ঠিক বলেছো। কেন? কার্বন মনোক্সাইডের অন্য কোনো ভূমিকা নেই ওখানে, তোমরা জানো যে কি হয়। আচ্ছা দেখি, আমরা দেখো বিভিন্ন রকমের নাইট্রোজেনের যে অক্সাইড গুলো আছে সেগুলো কিন্তু মূল ভূমিকা নেয়। তো নাইট্রোজেনের অক্সাইড এখানে হচ্ছে গৌণ দূষক, ডিরেক্টলি কিন্তু ও ইন্টারাক্ট করছে না। ওখানে একটা গুরুত্বপূর্ণ কম্পাউন্ড, তোমরা প্যান জানো, নাম শুনেছো তাই তো? প্যান, আমাদের যে প্যান কার্ড আছে ওই প্যান নয় কিন্তু, এখানে প্যান মানে কি পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, তাই তো? এটা কিন্তু এখানে প্যান, অর্থাৎ এখানে একটা ভূমিকা নেয়। কি করে তৈরি হয় বহু, এখানে আমাদের যে হাইড্রোকার্বন গুলোর সাথে ওই নাইট্রোজেনের অক্সাইড থেকে ও তৈরি হয় ফটোকেমিক্যাল রিয়াকশনে, তারপর ওখান থেকে কিছু অ্যালডিহাইড বা কিটোন তার সাথে পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট তৈরি হয়। এছাড়াও কিছু ওজনও তৈরি হতে পারে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে অক্সিডাইজিং কম্পোনেন্ট গুলো থাকার জন্য একে জারক ধোঁয়াশাও বলে। আর একটা জানো এটাকে কি বলা হয় নাম? লস অ্যাঞ্জেলো বলা হয় না লন্ডন ধোঁয়াশা বলা হয়? লস অ্যাঞ্জেলো, লন্ডন ধোঁয়াশা হচ্ছে যেটা আমরা নর্মাল যে স্মোক, যেটা আমরা কুয়াশা বা ধোঁয়াশার মিলন তোমাদের যেটা ঘটে সেটা তোমরা জানো। চলো দেখি, জাস্ট একটু রিয়াকশনটা দেখো। আমাদের প্রথম আমি একটা রিয়াকশন, অনেকগুলো রিয়াকশন সাইমালটেনিয়াস চলে, একটা দেখেছি যে প্যান কি করে তৈরি হচ্ছে। দেখো এখানে ফটোকেমিক্যাল রিয়াকশন হওয়ার ফলে আমরা প্রথমে একটা ফ্রি র্যাডিক্যাল অর্থাৎ হোমোলাইটিক ক্লিভেজ হচ্ছে, সমবিভাজন হচ্ছে, তাই তো? আমাদের এখানে আলোর প্রভাবে কি হচ্ছে, একটা সমবিভাজন হচ্ছে, এবং সমবিভাজনে কি তৈরি হচ্ছে বলো? প্রথমে আমাদের একটা আর ডট র্যাডিক্যাল এবং ওটা O2 এর সাথে রিয়াকশন করে একটা পারক্সি র্যাডিক্যাল তৈরি হচ্ছে, পরে নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে ওটা জুড়ে যাচ্ছে। আচ্ছা এখানে একটা ছোট্ট কোশ্চেন করি, কেউ যদি বলতে পারো, আচ্ছা NO2 তো একটা নিউট্রাল স্পেসিস আর ওটা একটা ফ্রি র্যাডিক্যাল, জুড়ে গেল কি করে রে? কেউ বলতে পারবি? NO2 তো একটা নিউট্রাল স্পেসিস আর ওটা একটা ফ্রি র্যাডিক্যাল, পারক্সি ফ্রি র্যাডিক্যাল, ওর সঙ্গে জুড়ে গেল কি করে? একদম ঠিক, পেয়ে যাবি তুই, চিন্তা নেই।
তো NO2 তে কি আছে দেখবি, NO2 একটা কোশ্চেন দেওয়া হয়, NO2 ডাইমার রূপে থাকে কেন, N2O4 রূপে থাকে কেন? কারণ ওটার একটা কি আছে, NO2 এর মধ্যে দেখবে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, ওই আনপেয়ার্ড ইলেকট্রন ওখানে একটা ডট আছে, ওর মধ্যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, বলে দুটো পেয়ার্ড আপ হয়ে গিয়ে NO2 কি হিসাবে থাকে বাবু, NO2 N2O4 হিসাবে থাকে, ঠিক আছে? তাই জন্য দেখো এখানে তোমরা বলতেই পারো সেটা নিউট্রাল বেসিসটা কিভাবে ফ্রি র্যাডিকালের সাথে জুড়লো, তাহলে এটাও কিন্তু একটা কেমিস্ট্রির অংশ, মুখস্থ কিছুই নয়। তুমি যদি NO2 টা যদি ভাবো, NO2 টা বাতাসে যেটা আছে সেটার সঙ্গে জুড়ে গিয়ে কি হচ্ছে, ওই পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর কতক্ষণ, আমার কোটা শেষ হয়ে গেছে। আচ্ছা আর কটা বলি নাকি, খুব টায়ার্ড, মানে ব্রেন টায়ার্ড, আমরা শরীরের থেকে ব্রেনটা টায়ার্ড, ফ্যাটিক হয়ে গেছে। আচ্ছা আর কটা দেখা যাক, দেখ চেষ্টা কর। আবার অঙ্ক চলে এসছে, কি করবো, এখানে সিলেক্ট করা যে অঙ্কটা, অঙ্ক চলে এসছে। ফিজিক্যালের অনেক অর্গানিক ইনঅর্গানিক এনভায়রনমেন্ট হলো, আবার একটা অঙ্ক চলে এসছে। অঙ্ক দেখলেই অনেকের ভয় লাগে, তো অনেকে যারা মনে করো বিশেষত নিটের প্রিপারেশন নিচ্ছে, অঙ্কটাকে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভয়েড করে, বায়োলজি পড়তে পড়তে বায়োলজি মনস্ক হয়ে যায় এবং অঙ্ক থেকে অনেকটা দূরে চলে যায়, যাতে ফিজিক্স থেকে অনেকটা দূরে চলে যায়, কেন ফিজিক্স এবং অঙ্ক অঙ্গাঙ্গি ভাবে যুক্ত, তো অঙ্কটাও একটু চর্চা করতে হবে। যাই হোক, এই কেমিস্ট্রির অঙ্কতে অত কিছু ইন্টিগ্রেশন, এই যে ম্যাডাম বলছিলেন এত ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অত কিছু লাগে না, খুব সিম্পল ক্যালকুলেশন। তো এখানে কোশ্চেনটা একটু ভাবতে বাবু, দেখ আমি একটু বাংলা করে বলি বাবা, ম্যাগনেসিয়াম নাইট্রেট 0.01 মোলার, ম্যাগনেসিয়াম নাইট্রেট 0.01 মোলার, সেই সলিউশনের পিএইচ কত দিয়ে দিয়েছে বলো, 9, পিএইচ কত দিয়ে দিয়েছে, 9। এবার বলছে যে কোন বক্তব্যটি সঠিক, কোন বক্তব্যটি সঠিক, এবং কেএসপি মানে কি বাবা, সলিবিলিটি প্রোডাক্ট দিয়ে দিয়েছে, দ্রাব্যতা গুণফল দিয়ে দিয়েছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল দিয়েছে কোথায়, এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের অদক্ষেপ, মানে এখানে অনেকগুলো অপশন, প্রেসিপিটেশন উইল কাম, এখানে অদক্ষেপ পড়বে, অদক্ষেপ পড়বে না, সলিউশন উইল বি স্যাচুরেটেড, কান্ট বি ডিটারমাইন্ড, এটাকে বারই করা যাবে না, যা ডেটা দেওয়া আছে বার করা যাবে না। তো কি হবে, চেষ্টা প্রিপারেশন তো নিচ্ছে অনেকে, বলো একটু একটু আধটু দু একটা থাকবে, ওই যে বললাম সহজগুলো তো পারতেই হবে, দু একটা তো কঠিনও করে আসতে হবে বাবা, সহজগুলো তো সবাই পারবে, এই প্রথম দিকের কোশ্চেন গুলো যেগুলো ছিল পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, তো এটা কিন্তু খুব কঠিন নয়, একটু ভাবো বাবু। পিএইচ কত বলে দিয়েছে, আবার একটু ক্লু দিচ্ছি, পিএইচ বলে দিয়েছে আমাদের 9, সলিউশনের পিএইচ 9 বলে দিয়েছে। আচ্ছা তারপর কি বলে দিয়েছে, ম্যাগনেসিয়াম নাইট্রেটের কনসেন্ট্রেশন কত বলে দিয়েছে, 0.01 মোলার, আর সলিবিলিটি প্রোডাক্ট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সলিবিলিটি প্রোডাক্ট কত দিয়েছে, 8.9 × 10⁻12 দিয়ে দিয়েছে। তো এই ডেটাগুলো থেকে তুমি বলো এখানে অদক্ষেপ পড়বে, অদক্ষেপ পড়বে না, দ্রবণটা সম্পৃক্ত হয়ে বসে থাকবে, আর নির্ণয় করা সম্ভব নয় এই ডেটাগুলো থেকে, কোনটা হবে? এটাই লাস্ট, চলো জোরে 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 বল, তুই বলি স্যার আপনি তো জোরে মাইকে বলছেন, তোরা বল জোরে বল, বল, হ্যাঁ ডি, সি, সি ফর ক্যাট, সি না ডি? আচ্ছা চল দেখি দেখি শোনা যাচ্ছে নাকি, চল আচ্ছা চল দেখি, চল শোন, এটাই লাস্ট, বেশি হয়ে যাচ্ছে আবার, চল এটা একটা দিয়ে শেষ করি। দেখ ভালো করে দেখ, এখানে পুরো সলভটা করা আছে, একটু অ্যানালিসিস করে দিচ্ছি, ভালো করে দেখ বাবা, একটু মন দিয়ে শোন। সলিবিলিটি প্রোডাক্ট দিয়ে দিয়েছে, আমি এটাই লাস্ট একটু বুঝিয়ে দিই, মানে এটা বোঝা মানে কিন্তু আমি বলছি এই কোশ্চেনটাই পরীক্ষা এলো না, এইটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন থাকে প্রায়শই, তো এই রিলেটেড কোশ্চেন যাতে পারিস, আমি এটা তার একটা নমুনা হিসাবে রেখেছি, একটু ভালো করে এটা দিয়ে আমরা শেষ করবো, চল। তো সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল দিয়ে দিয়েছে, আর গিভেন পিএইচ কত আছে বল, 9 পিএইচ দিয়ে দিয়েছে। আবার তোরা নিশ্চয়ই পড়েছিস, পরীক্ষা দিতে চলেছিস, যারা সত্যি সত্যি ভালোবেসে উদ্দেশ্য নিয়ে পরীক্ষা দিতে চলেছিস তারা নিশ্চয়ই জানিস পিএইচ আর পিওএইচ এর যোগফল কত হয়, 14 হয়। তাহলে দেখো এখানে আমাদের পিওএইচ কত হবে, পিএইচ যদি 9 হয় তাহলে 14 - 9, আমাকে ওএইচ কত হয় বলো, পিওএইচ হবে 5। তাহলে পিওএইচ যদি 5 হয় তাহলে পিওএইচ মানে কি বলো, মাইনাস লগ এইচ প্লাস কে বলা হয় পিএইচ,
আর মাইনাস লগ OH মাইনাস কে তাহলে কি বলা হবে POH। তাহলে ওটা ইকুয়াল টু কত হচ্ছে 5 হচ্ছে। ওখান থেকে দেখো আমি অ্যান্টি লগ করে, অর্থাৎ লগের বেস কত এখানে 10, ওখান থেকে আমি অ্যান্টি লগ করে কি করতে পারবো, আমি অ্যান্টি লগ করলে OH এর কনসেন্ট্রেশন পেয়ে যাব। তোমরা জানো যে লগের বেস কত 10 আছে, আর যদি দেখো এই যে মাইনাসটা এদিকে নিয়ে যাও -5 হয়ে যাবে, বেস 10, তাহলে 10 টু দি পাওয়ার কত হবে -5 মোলার। তাহলে ওখান থেকে আমি OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন পেয়ে গেলাম, OH মাইনাস আয়নের কনসেন্ট্রেশন পাওয়া গেল। এরপর কি করবে দেখো, আমাদের ম্যাগনেসিয়াম নাইট্রেট, 1 মোল ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে তুমি কি পাবে, 1 মোল ম্যাগনেসিয়াম নাইট্রেট ভাঙলে 1 মোল Mg2+ পাও আর 2 মোল NO3- পাও। কারণ ডিসোসিয়েশনে কি হয়, ম্যাগনেসিয়াম একটা থেকে একটা Mg2+ আর দুটি কি হবে NO3- হচ্ছে। তাহলে এখানে কত মোল দেওয়া ছিল, আমি একটু কোশ্চেনটায় যাই। দেখো এখানে আমাদের কনসেন্ট্রেশনটা কি বলে দিয়েছে বলো, আমাদের কনসেন্ট্রেশনটা বলে দিয়েছিল দেখো 0.01 মোলার। তাহলে 1 থেকে আমাদের কত হবে 1 থেকে আমাদের 1 মোলার হয়, তাহলে 0 থেকে কত হবে 0.001 থেকে 0.001 মোলার Mg2+ হবে। নাইট্রেটটা লাগবে না, বার করিনি। এবার কন্ডিশন অফ প্রেসিপিটেশন, অধঃক্ষেপণের শর্ত কি হয়, যদি আয়নিক প্রোডাক্ট, আয়নীয় গুণফল যদি দ্রাব্যতা গুণফলকে অতিক্রম করতে চায়, করতে পারে না, যদি অতিক্রম করতে চায় তখনই সেটা অধঃক্ষিপ্ত হয়। তাহলে কন্ডিশন অফ প্রেসিপিটেশন কি, যদি কখনো দেখো যে আয়নিক প্রোডাক্ট, আয়নীয় গুণফল, আয়নগুলোর যে গুণফল সেগুলো যদি মনে দেখা যায় যে দ্রাব্যতা গুণফলের থেকে বেশি হয়ে গেল, তখন অধঃক্ষিপ্ত হবে। কম থাকলে কি বুঝবো, কম থাকলে বুঝবো অসম্পৃক্ত, তাই তো, আনস্যাচুরেটেড। আর যদি মনে করো সমান সমান হয় তাহলে হবে স্যাচুরেটেড। তাহলে এবার ভ্যালুটা দেখো এখানে আমরা বার করেছি, দেখো এখানে যেটা, যেহেতু আমাদের দেখো ল অফ মাস অ্যাকশন অনুযায়ী আমরা জানি OH আয়ন কখানা আছে, 2খানা আছে। তাহলে OH আয়ন যেহেতু 2খানা আছে, দেখো ল অফ মাস অ্যাকশন দিয়ে এখানে পাওয়ারটা 2 হয়ে গেছে। দেখো এখানে যে ভ্যালুটা বেরিয়েছে, এখান থেকে আমরা দেখো Mg2+ এর এখানে এটাকে বার করে নিয়েছি 10 টু দি পাওয়ার -3। তাহলে কি হবে এখানে ঠিক আছে। এবার দেখ কি হচ্ছে, দেখ খেয়াল কর, ওটা বোধহয় 10 টু দি পাওয়ার 4 হবে নাকি, ঠিক আছে চল। তাহলে 1/, তাহলে এবার যাই হোক আমাদের ভ্যালুটা কি হবে, দেখ এখানে কি দেখতে পাচ্ছিস, এই ভ্যালুটা কত, দেখ কত বেশি, দেখ 10 টু দি পাওয়ার -12 আছে। আর এই ভ্যালুটা কত হবে বল, 10 টু দি পাওয়ার কত আছে -13। তাহলে বড় না ছোট হচ্ছে, বড় হচ্ছে না ছোট হচ্ছে বল, তাহলে ছোট হলে কি প্রেসিপিটেশন হবে, তাহলে প্রেসিপিটেশন হবে না। তাহলে দেখো এখানে আমাদের যে অপশন, আমরা চলে যাই, ফিরে যাই আবার, কোনটা হবে তাহলে এখানে বলো, বি হবে অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে, সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। যদি কিছুটা উপকার হয় ভালো লাগবে, থ্যাংক ইউ।